আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সিপিটি সিবিএল 2025-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ আসা অপেমের এই ম্যাথটা নিয়ে। তো দেখেন, এই ম্যাথটার সমাধান আমি আসলে চাচ্ছিলাম যে শুধুমাত্র এই ম্যাথটার সমাধানই দিব। বাট প্রবলেম হচ্ছে যে দুই একদিন ধরে আমার ইনবক্সে আর পেজ গ্রুপের কমেন্টেও অনেকে কয়েকটা পয়েন্ট নিয়ে বারবার হচ্ছে মেসেজ দিচ্ছেন। তো আমি ভাবলাম যে সেই মেসেজগুলোর উত্তর আসলে আগে দেওয়া উচিত, দেন এই ম্যাথটা সমাধান করব। তাই আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আজকে অনেকগুলো পয়েন্ট আমি ধাপে ধাপে আসলে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। আশা করি যারা এই টপিকটা নিয়ে আগ্রহ আছে যাদের এবং কনফিউশন আছে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন। একটু বড় হতে পারে, বাট আশা করি এইখানে হচ্ছে আপনাদের অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পাবেন। কিছু কিছু প্রশ্ন ইদানিং দুই একদিন ধরে কিন্তু আমাদের অনেকের ভিতরেই আসতেছে। সেই প্রশ্নগুলো অ্যান্সারই মূলত আমি আসলে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তবে আগেই বলে রাখি যে আজকের ভিডিওতে আমি যা দেখাবো বা যা বোঝানোর চেষ্টা করব সবগুলোই আমি বিভিন্ন বই পড়ে যতটুকু বুঝতে পারছি সেটা আমার মতো করে আমি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব। বাকিটা আপনার উপরে, আপনি নিজে এই জিনিসগুলো নিয়ে আবার একটু ঘাটাঘাটি করবেন, অ্যানালাইসিস করবেন, দেন ফাইনালি যেটা আপনার কাছে ঠিক মনে হয় আপনি সেটা ফলো করবেন। এতে কোনো আসলে সমস্যা নাই। আমরা কোনো একটা টপিক অবশ্যই এটা আহ, আলোচনার জিনিস, আলোচনা করলেই আপনার কোনো একটা জিনিস হয়তো আমি শিখতে পারবো, আমার কোনো একটা জিনিস হয়তো আপনি শিখতে পারবেন। তো চলেন শুরু করি, যেহেতু বড় ভিডিও আমরা একটু ধাপে ধাপে, যদিও পয়েন্ট এলোমেলো আছে, বাট আমি চেষ্টা করতেছি যতটা সিরিয়ালি আলোচনা করা যায়, পরবর্তীতে দেখা যাবে। যাই হোক, প্রথমত আসি একটা প্রবলেম। আচ্ছা, প্রথমত একটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা শুরু করব। ফার্স্ট সেটা হচ্ছে, একজন আমাকে গতদিন জিজ্ঞেস করছেন যে অপ্যামের যখন নেগেটিভ ফিডব্যাকে ক্যাপাসিটর থাকবে এবং ইনপুটে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, ইনপুটে এসি ভোল্টেজ অ্যাপ্লাই করলে কোনো ঝামেলা নাই, কিন্তু ঝামেলাটা কোথায়? যখন অপ্যামের নেগেটিভ ফিডব্যাকে ক্যাপাসিটর থাকবে, অর্থাৎ এরকম ক্যাপাসিটর থাকবে এবং ইনপুটে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, তখন আমরা কখন ইন্টিগ্রেশন ইউজ করব, কখন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব, এটা বুঝবো কি করে? বিষয়টা তো এরকম না যে বইতে আমি একটা ম্যাথ দেখলাম, ওইটা আমি মুখস্থ রাখলাম যে হ্যাঁ এটা ট্রানজিয়েন্ট এটা এ। আমি কি করে বুঝবো একটা র্যান্ডম ম্যাথ দেখে যে এখানে আমার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে হবে অথবা ইন্টিগ্রেশন ইউজ করতে হবে? তো চলেন সেটা নিয়ে আলোচনা আমরা প্রথম শুরু করব, তারপরে অন্য টপিকে যাব। তাহলে আমরা একটা সিম্পল, আমি বোঝার সুবিধার্থে একটা সিম্পল সার্কিট ইউজ করতেছি। ধরেন আমার হাতে একটা অপ্যাম আছে এরকম, এবং এইখানে আমি আপাতত গ্রাউন্ড দিয়ে দিলাম যাতে হিসাব সহজ হয়, এবং এইখানে আমি একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, কারণ এই ঝামেলাটা শুরুই হচ্ছে ডিসির কারণে। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব কি না, সেটা ঝামেলা কে করতেছে? ডিসি। ধরেন এইরকম আমার একটা সার্কিট আছে, এটা হচ্ছে আমার ভি নট। এটা ধরেন কথার কথা 20K। এটা ধরলাম, আমি আন্দাজে দিচ্ছি, প্রত্যেকটা ভ্যালু আসলে কোনো এরকম ইয়ে নাই। 10 মাইক্রোফ্যারাড, এটা ধরেন আমি 5 ভোল্টেজ অ্যাপ্লাই করব। এখন আমি দেখে কি করে বুঝবো যে এটা ইন্টিগ্রেশন করবো নাকি ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করব? দেখেন, সিম্পল একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে আমরা টাও বের করব। এতটুকুই কিন্তু এনাফ। যদিও প্রত্যেকটা ম্যাথে আপনার এই ট্রিক্স না খাটালেও চলবে। আমি আহ, বের করার পর আপনি বুঝে ফেলবেন যে আসলে কোন সিচুয়েশনে লাগবে, কোন সিচুয়েশনে লাগবে না। আচ্ছা, টাও সমান, আমরা জানি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে টাও সমান হচ্ছে আর থেভেনিন ইন্টু সি। এই আর থেভেনিনের পরিচয়টা একটু দিয়ে দিই। আর থেভেনিন মানে হচ্ছে ক্যাপাসিটরের রেসপেক্টে ওই সার্কিটের রেজিস্ট্যান্স। আবার বলি, ক্যাপাসিটরের রেসপেক্টে ওই সার্কিটের রেজিস্ট্যান্স। অনেকেই ভাবতে পারেন এই সার্কিটের রেজিস্ট্যান্স আছেই তো 20 কিলো ওহম, তার মানে 100% আর থেভেনিন 20 কিলো ওহম। এই কথা কি আমি বলতে পারি? অবশ্যই না, এ কথা আমি বলতে পারি না। কেন? কারণ আর থেভেনিনের পরিচয় ক্যাপাসিটরের রেসপেক্টে আর থেভেনিন, অর্থাৎ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলি বা যাই বলি। আর তার মানে ক্যাপাসিটরের রেসপেক্টে, ক্যাপাসিটরের যে দুই টার্মিনাল আছে এদের কাছে সার্কিটের রেজিস্ট্যান্স যত মনে হচ্ছে সেটাকে বলবো আরথেভেনিন। এখন দেখতে হবে যে এদের কাছে সার্কিটের রেজিস্ট্যান্সকে আসলে 20 কিলো ওহম মনে হচ্ছে। এখন দেখি কি করা যায়। আরথেভেনিন বের করার, দেখেন আমরা সিম্পল সিস্টেম কি শিখছিলাম, আমি এটা দিয়ে বোঝাই।
ধরেন এই একটা সার্কিট, এই একটা সার্কিট, এইখানে ক্যাপাসিটর আছে, এইখানে ক্যাপাসিটর আছে। তাহলে এর রেসপেক্টে আর থেভেনিন মানে কি, এই দুইটা পয়েন্টের ক্যাপাসিটরকে ওপেন করে দিলাম, সার্কিটে যতগুলো অ্যাক্টিভ সোর্স আছে সবকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম, ভোল্টেজ সোর্স শর্ট, এবং এইগুলার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলে সেটাকে বলবো আর থেভেনিন। মানে এই দুই পয়েন্টে যদি ক্যাপাসিটর থাকে, তাহলে আর থেভেনিন বলতে বোঝায় এই দুই পয়েন্টকে ওপেন করে এই দুই পয়েন্টের রেসপেক্টে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটাই হচ্ছে আর থেভেনিন। এখন ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে, সরি, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে এই নিয়ম, কিন্তু যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে কি এভাবে করা যাবে? অবশ্যই যাবে না। তখন আমরা কোন নিয়মটা অ্যাপ্লাই করতাম? রাইট, তখন আমরা অ্যাপ্লাই করতাম যে এইখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিতাম 1 ভোল্টের, অন্য দিলেও সমস্যা নেই, 1 ভোল্ট ইজি হয় তাই। এবং এইখান থেকে একটা কারেন্ট বের করতাম প্লাস টার্মিনাল থেকে, যেটাকে বলতাম I0। এবং আর থেভেনিন কাকে বলতাম? অবশ্যই এই সার্কিটে কোথাও না কোথাও একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকতো, ধরেন এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, ওর ভ্যালু ট্যালু কিছু একটা আছে, ক্যালকুলেশন করে আর থেভেনিন বলতাম এই যে দুই মাথার ভোল্টেজ 1/I0, এটাকেই বলতাম আর থেভেনিন। এই অপ্যাম নিজেও কিন্তু এরকম একটা ডিপেন্ডেন্ট কোনো জিনিসকেই মিন করে। অপ্যামের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলে বুঝতে পারবেন ওর ভিতরে ওই যে ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু আছে। তাহলে অপ্যামের ক্ষেত্রেও যখন আপনি আর থেভেনিন বের করবেন, একই রুলস, ক্যাপাসিটরের রেসপেক্টে যেহেতু বের করতে হবে, আমরা ক্যাপাসিটরকে ওপেন করে সেই জায়গায় একটা 1 ভোল্টের সোর্স দিব, অ্যান্ড তার ভিতর থেকে বের হওয়া কারেন্ট বের করে আমরা আর থেভেনিন বের করব। তার মানে এখানে ক্যাপাসিটর আছে, আমার ফার্স্ট কাজ হবে ক্যাপাসিটরকে ওপেন করে ফেলা, যেহেতু ওর রেসপেক্টে লাগবে। তাহলে ক্যাপাসিটরকে ওপেন করে আমরা কি করব, ওইখানে একটা ব্যাটারি দিব 1 ভোল্টের, এবং তার ভিতর থেকে কারেন্ট বের করে দেবো I0। আচ্ছা, এইখানে আমরা একটা 5 ভোল্ট অ্যাপ্লাই করছিলাম, এটা কি থাকবে? অবশ্যই না। কেন থাকবে না? এই যে এখানেই শিখলাম, যখন আমরা এরকম আরথেভেনিন বের করব, তখন যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ ভোল্টেজ সোর্স হয়ে যাবে শর্ট, কারেন্ট সোর্স হয়ে যাবে ওপেন। আচ্ছা, এই 5 ভোল্ট এটাকে যদি অ্যাকচুয়ালি আমরা আঁকাই দেখতে কেমন হবে 5 ভোল্টটা? নিশ্চয় এটা প্লাস, আর এই মাইনাসটা এখানে। তার মানে একে ডিঅ্যাক্টিভেট করার মানে হচ্ছে এই যে পয়েন্টটা আছে এটাকে শর্ট করে দেওয়া। এই দিলাম শর্ট করে, এখানে কিন্তু আর 5 ভোল্টের কোনো অস্তিত্ব নাই। এবার একটু দেখেন, এইটা 0 ভোল্ট, এটা তো 0 ভোল্ট দেখাই যাচ্ছে, এটা 0 ভোল্ট, দ্যাট মিনস এটা 0 ভোল্ট। এইখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করি, কত হয়? 0/20। আর এই নোডে I0টা আসতেছে, মানে -I0 = 0, এখানে দেখাই যাচ্ছে I0 সমান 0। তাহলে আর থেভেনিন কত হবে? আর থেভেনিন সমান ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, 1/I0, 1/0, দ্যাট মিনস ইনফাইনাইট। আর থেভেনিন যদি ইনফাইনাইট হয়, টাউ ইনফাইনাইট। তার মানে আমরা কি বুঝলাম? টাও যদি ইনফাইনাইট হয়, সেখানে আমি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস কিভাবে করব? আর আমি এই লজিক যদি আপনি দেন, এই সার্কিটে তো রেজিস্ট্যান্স এইটাই আরথেভেনিন না, আরথেভেনিনের পরিচয় সেটা না। আমরা ফার্স্ট অর্ডার সার্কিটে আরথেভেনিনের পরিচয় ক্লিয়ারলি শিখে আসছি, ক্যাপাসিটরের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের নাম আরথেভেনিন, নট সার্কিট। সার্কিটে অনেক রেজিস্ট্যান্স থাকতে পারে, আমাকে এই লজিক দিয়ে বের করতে হবে। এখন বলেন, তাহলে সবগুলাই কি এরকম হবে? না, একটু দেখি আমরা পরিচয়টা। আমি সার্কিট, আশা করি এটা বুঝতে পারছেন যে যখন কোনো একটা অপ্যামের ফিডব্যাকে ক্যাপাসিটর আছে, সেই ক্যাপাসিটরের প্যারালালে কিচ্ছু নাই, তার মানে সেইখানে টাও ইনফাইনাইট আসবেই আসবে। আরো একটা সিচুয়েশন আছে যেখানে ইনফাইনাইট আসে না, সেটাও আমি দেখাচ্ছি। এবার আমরা এই ম্যাথটাই একটু মডিফাই করি, সেটা হচ্ছে সব সেম। এখানে 5 ভোল্ট দিচ্ছি, এখানে রেজিস্ট্যান্স দিচ্ছি, এখানে ক্যাপাসিটেন্স দিচ্ছি, সব সেম। শুধুমাত্র চেঞ্জ করব কি, চেঞ্জ, আচ্ছা এটার নাম দিলাম R1 যাতে বুঝতে সুবিধা হয়। অনেকেই এই R1 কে আরথেভেনিন হিসাবে কিন্তু ট্রিট করতে পারেন, বাট সেটা যে করা যাবে না আমার উদ্দেশ্য সেইটাই বোঝানো। এটা ধরেন সি, এইটা হচ্ছে 5 ভোল্ট, একই, জাস্ট পার্থক্য কি করলাম, ক্যাপাসিটরের প্যারালালে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। তাহলে আমাকে টাও বের করতে হবে, টাও বের করার নিয়ম কি শিখলাম? এই সার্কিটে আমরা ক্যাপাসিটরের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তাহলে করেন, বের করার নিয়ম কি? যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, এই যে 5 ভোল্ট একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তাহলে ওকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। কিছুক্ষণ আগেই দেখলাম ডিঅ্যাক্টিভেট করা মানে শর্ট করে দেওয়া, যেহেতু এটা ইয়ের সাথে আছে, এটা শর্ট করে দিলাম।
আর কি করতে হবে, ক্যাপাসিটরকে ওপেন করব, সেখানে একটা 1 ভোল্টের সোর্স নিয়ে নেব। এই নিলাম 1 ভোল্টের সোর্স, এর ভিতরে একটা কারেন্ট যাবে, সেটা আই নট। সেই আই নট থেকে আমরা আর থেভেনিন বের করবো। তাহলে এটা কত, 0 ভোল্টেজ। তাহলে এখানে কেসিএল অ্যাপ্লাই করেন, কত হয়, 0/R1। আই নটটা দেখেন ওইদিকে আসতেছে, মানে আই নট প্লাস, খেয়াল করে দেখেন এই ব্রাঞ্চের কারেন্ট কত, এই ব্রাঞ্চের কারেন্ট কত, কারণ আমি তো এখানে কেসিএল অ্যাপ্লাই করতেছি, যতগুলো কারেন্ট আসতেছে সবগুলো যোগ করতে হবে। এই আরএফ এর দুই মাথার ভোল্টেজ 1 ভোল্টেজ, তাহলে এই আরএফ এর যে কারেন্ট সেটা নিশ্চয়ই 1/RF হবে। এই পয়েন্টে আর কোনো কারেন্ট আসতেছে না, কারণ এই যে এর ভিতর কারেন্ট তো জিরো। যদিও আগের বার বলি নাই, বাট এটা আপনারা জানেন, এজন্য না বললেও সমস্যা নাই, যে এই নন ইনভার্টিং টার্মিনালে যে কারেন্টটা ঢোকে এটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য। তাহলে এটা সমান কত, 0। এবার একটু খেয়াল করেন আই নট সমান তাহলে কত লেখা যায়, এটা তো জিরো বাদ, আই নট সমান লেখা যায় 1/RF। তাহলে আর থেভেনিন সমান 1/I নট, দ্যাট মিনস RF। তার মানে আমরা বুঝতেছি যে ক্যাপাসিটরের প্যারালালে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা আর থেভেনিন হিসাবে আসবে। মুখস্থ না, কনসেপ্ট। এন্ড এই কারণে আমরা দেখতে পাবো যতগুলো ম্যাথে ক্যাপাসিটরের রেসপেক্টে আর আছে, ততগুলো ম্যাথে তাও বের করে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করা হয়। কারণ দেখেন আর থেভেনিনের একটা আহ, কি বলে এটাকে, ফাইনাইট ভ্যালু। এটা 20 কিলো ওহম হইতে পারে, 10 কিলো ওহম হইতে পারে। তাহলে আমি যদি আর এফ সি করে, আমি আর থেভেনিনকে এখন আর এফ লিখতে পারি, যেহেতু ক্যালকুলেশন করে দেখলাম আর এফ। তাহলে সি এর একটা ফাইনাইট ভ্যালু, আর এফ এর একটা ফাইনাইট ভ্যালু, মানে টাও এর কিন্তু একটা ফাইনাইট ভ্যালু আসবে। ফাইনাইট ভ্যালু আসবে মানে আমরা যখন e⁻⁻t/টাও করব, এটাও একটা ফাইনাইট ভ্যালু আসবে। আর যদি টাও ইনফাইনাইট হয় তাহলে কিন্তু আর এই লজিক খাটবেই না, সো আমি এটা দিয়ে আর দেখাইতেই চাচ্ছি না। এখন এই যে কথাগুলো বললাম, এইগুলো আসলে জাস্টিফাইড কিনা সেটা আমরা একটু দেখি, যে অ্যাকচুয়ালি যে কথাটা বললাম এই কথাটা খাটে কিনা। যে ক্যাপাসিটরের প্যারালালে যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে ইন্টিগ্রেশন করব, কারণ টাও ইনফাইনাইট। আর যদি থাকে সেটাই আর থেভেনিন, এইটাকে আর থেভেনিন বলা যাবে না। আমরা ক্যালকুলেশন করে দেখলাম R1 এর মান আর থেভেনিন হিসাবে আসে নাই। এবার আমরা একটু বই দেখি। এই যে দেখেন আমরা এই ম্যাথটা থেকে শুরু করতেছি, কিছুক্ষণ আগে শিখলাম। এর তো আর বারবার ক্যালকুলেশন করার দরকার নাই, নিয়ম তো একই হবে। আর এফ এর যে প্যারালাল, আচ্ছা এটা যেহেতু প্র্যাকটিস প্রবলেম, ক্যালকুলেশন করাটা একটু আপনারা এটা সলিউশন বা ইয়েতে দেখলে বুঝতে পারবেন, বা নিজেরা ট্রাই করবেন। আপনি এই ম্যাথের ক্ষেত্রে আর থেভেনিন যেটা আসবে সেটা 100% 50 কিলো ওহমই আসবে। আচ্ছা এটা আমরা চাইলেও একটু ব্যাক ক্যালকুলেশন করে করে ফেলতে পারি, এখানে যেহেতু আমাদের টুটি আছে, একটু দেখি। তাহলে আমি বলতেছি ক্যাপাসিটরের প্যারালালে যে থাকবে সেই আর থেভেনিন, মানে আর এফ 50 কিলো ওহম হবে আর থেভেনিন। 50, 1 2 3, 50,000 ইন্টু আর সি, মানে টাও কত হবে, আর ইন্টু 10 মাইক্রোফ্যারাড। এই দেখেন হাফ e⁻t - টাও। তাহলে এই t - টাও যদি করে এই দুই উপরে উঠে 2t হয়ে যাবে, এই যে দেখেন 2t। তার মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে। আমরা এটাকেই আর থেভেনিন হিসাবে ইউজ করতে পারি। দেখেন এখানে কিন্তু R1 ছিল, R1 কে কিন্তু আর থেভেনিন আসেই নাই, কারণ ও আসবে না তো। এই যে এর রেসপেক্টে এই হচ্ছে সার্কিটের আর থেভেনিন। আবার আমরা আর একটা দেখি। আচ্ছা এই সিচুয়েশনটা একটা স্পেসিফিক সিচুয়েশন, এটা আমি পরে দেখাচ্ছি। এটা আমি জানাবো যে এই সিচুয়েশনটা কিভাবে আসতেছে। এখানে আবার কিন্তু আর্থেমিনিন ভিন্ন, সেটা আমি একটু পরে আলোচনা করতেছি, যেহেতু প্যারালালের কথা বললাম, আগে প্যারালাল গুলো দেখাইনি। এই যে এটা দেখেন, এটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব কেন, কারণ ক্যাপাসিটরের অ্যাক্রসে কি আছে, রেজিস্ট্যান্স আছে। আচ্ছা এইটাই মেবি ওইটা নাকি, ও না এটা আলাদা। এই যে একটু খেয়াল করেন, এই যে টাও সমান আর সি, যেটাকে আমি আর থেভেনিন বলতে, যেটা কত, এই দেখেন 50। এখানে কিন্তু 10 কিলো ওহম আছে, 20 কিলো ওহম আছে, 20 কিলো ওহম আছে। কিন্তু আর থেভেনিন হিসেবে কেন 50কে নিচ্ছি, কারণ 50 ক্যাপাসিটরের প্যারালালে আছে। এই সার্কিটে আপনি যদি ম্যানুয়ালি আর থেভেনিন বের করেন, অর্থাৎ একে যদি শর্ট করেন, এখানে একটা ব্যাটারি নেন,
এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন আই নট এর ভ্যালু এবং সেখান থেকে আর থেভেনিনের ভ্যালু 50 কিলো ওহমই আসবে। তো আশা করি বুঝতে পারছেন, যেহেতু টাও ফাইনাইট, সো এখানে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। এখানেও একই কথা, ক্যাপাসিটরের প্যারালালে 100 কিলো ওহম আছে, আর থেভেনিন এটা এই যে -10 টি আসতেছে, আমরা বাই ডিফল্ট করি তাহলে বুঝতে পারবো। আর সি তাহলে 100 কিলো ওহম আর 1 মাইক্রোফ্যারাড করেন, 100 × 10⁻³ ইন্টু 1 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻6, 1/10, টি/টাউ। তাহলে টি/টাউ করলে 10 উপরে উঠে যায়, এই যে 10 টি হয়ে গেছে। তার মানে আর থেভেনিন হচ্ছে 100 কিলো ওহম, 10 কিলো ওহম কিন্তু না। আচ্ছা, আপাতত মনে হচ্ছে এইগুলাই আছে। এবার আসি এই সার্কিটের ক্ষেত্রে, যে ক্যাপাসিটর ফিডব্যাকে নাই, ক্যাপাসিটর এইখানে, এই সিচুয়েশনে আর থেভেনিন কোনটা আমরা মুখস্থ করব না, যে নিয়মটা শিখলাম ওই নিয়মটা অ্যাপ্লাই করব জাস্ট। চলেন সার্কিটটা আঁকাই ফেলি। রেজিস্ট্যান্স দেখলেই ওইটাকে আর থেভেনিন বলে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে সার্কিটটা কেমন, এখন প্যারালালে পড়তেছে। আচ্ছা, এইখানে রেজিস্ট্যান্স, এইখানে ক্যাপাসিটর দিয়ে দিচ্ছে, এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার এই, মানে এখানে ডিসি সোর্স হয়তো ছিল, সেটা ওই যে অ্যাপ্লাই করে দেন হয়তো সুইচ আউট, মানে সুইচ ওপেন করে দেওয়া হয়েছে, তারপরে সার্কিট হচ্ছে এটা। আচ্ছা, বের করার সিস্টেম কি, এটার নাম আর এফ, এটার নাম R1। থেভেনিন বের করার সিস্টেম হচ্ছে ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটরকে ওপেন করে দিব, কারণ ওর রেসপেক্টে লাগবে। এবং আমরা কি করব, এইখানে একটা 1 ভোল্টেজ সোর্স নেব, এইখানে একটা কারেন্ট নেব, এইটা বাই এইটা করলে আর থেভেনিন আসবে। এবার দেখেন, এটা 0 ভোল্টেজ মানে এটা 0 ভোল্টেজ। আই নট সমান কত, 0 + 1 / R1। তাহলে আর থেভেনিন সমান কত হবে, 1/I0। তো 1/1/R1 মানে R1। এখন এই সার্কিটের ক্ষেত্রে আর থেভেনিন এটা, এটা কিন্তু না। তাহলে দেখেন, এটা কিন্তু আমাদের মুখস্থই করার দরকার নাই, আমরা সিম্পলি একটা ট্রিক্স খাটাই দিলেই কিন্তু আমাদের ইজিলি বের হয়ে যাচ্ছে যে আমাদের আর থেভেনিনটা ফাইনাইট নাকি ইনফাইনাইট। তবে আমাদের যেহেতু আপাতত ঝামেলা হচ্ছে ফিডব্যাক নিয়ে, আমরা এটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি আপাতত। তাহলে দুইটা পয়েন্ট আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম। যদি অপেমের নেগেটিভ ফিডব্যাকে অনলি ক্যাপাসিটর থাকে, তাহলে আমরা ইন্টিগ্রেশন করব, কারণ ওইখানকার আর থেভেনিন ইনফাইনাইট, ফলে টাও হবে ইনফাইনাইট। আর যদি ক্যাপাসিটর প্যারালালে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাই, সেটাই হবে আর থেভেনিন। টাও যেহেতু ফাইনাইট, আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। সেকেন্ড, আচ্ছা এইটা, এটা আমি একটু দেখাই। দেখেন, এখানে যতগুলো আমরা দেখতে পাবো অপ-অ্যাম্পের নেগেটিভ ফিডব্যাকে শুধু ক্যাপাসিটর আছে, ততগুলাতে দেখেন আমাদের ইন্টিগ্রেশন। এটা হচ্ছে নিলসনের মেবি 9th এডিশন, অথবা যে কোনো এডিশনে আপনি পাবেন, এই অধ্যায়গুলো একটু খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন। এটা আমি আর ডিটেলস আলোচনা করতেছি না, আপনারা নিজেরা একটু এগুলা ক্যালকুলেশন করবেন। আমার উদ্দেশ্য ক্যালকুলেশন দেখানো না, কনসেপ্টটা ধরাই দেওয়া যে কখন ইন্টিগ্রেশন করব, কখন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। সূত্র তো জানেন, সূত্র অ্যাপ্লাই করে দিলে কিন্তু চলে আসবে, কারণ এখানে আর থেভেনিন ইনফাইনাইট, টাও ইনফাইনাইট। এখানেও একই অবস্থা, নেগেটিভ ফিডব্যাকে শুধুমাত্র ক্যাপাসিটর আছে। আমাদের এই যে সলিউশন, যদিও এটা প্রবলেম, যাই হোক প্রবলেমের সলিউশন ঠিক আছে। এখানে কিন্তু দেখেন ইন্টিগ্রেশন করে আমাদের আর এর ভ্যালুটা বের করতেছে, কারণ ক্যাপাসিটরের প্যারালালে কোনো রেজিস্ট্যান্স নাই। আপনি কখনোই এইটাকে আর থেভেনিন বলতে পারবেন না, এটাকেও না। এর রেসপেক্টে যে রেজিস্ট্যান্স, তাকে বলতে হবে আর থেভেনিন। আচ্ছা, এবার আসি আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের অপ্যাম্প, এটা কিন্তু আলেকজান্ডার সাদিকু বই।
অপেমের এই যে এই ব্রাঞ্চে কিন্তু একটা কারেন্ট ফ্লো করে যেটাকে বলে আই নট। এটা নর্মালি বইগুলোতে দেওয়া থাকে না। আমাদের বাকি ব্রাঞ্চের জন্য মান জানি আমরা, এই জন্য এই ব্রাঞ্চের কারেন্টের আমাদের কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে অপেমের যেই আউটপুট যেই টার্মিনালটা ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চে একটা কারেন্ট ফ্লো করে। তার মানে এই যে এই নোড, আউটপুট যে নোড, এই নোডে কিন্তু তিনটা কারেন্ট আছে, এই যে একটা, দুইটা, তিনটা। তাই আপনি কখনোই বলতে পারবেন না যে 10 কিলো ওহমের ভিতরে যে কারেন্ট ফ্লো করতেছে 2 কিলো ওহমের ভিতরে একই কারেন্ট ফ্লো করতেছে। এটা তো করবে না, কারণ এখানে তো একটা কারেন্ট আছে। তার মানে 10 কিলো ওহম আর 2 কিলো ওহম সিরিজের না। এটা যে কোনো অপেমের জন্যই সত্য যে এই 10 কিলো ওহম আর এই 2 কিলো ওহম কখনোই সিরিজে থাকবে না। তার কারণে এই অপেমের কিন্তু একটা এই আউটপুট, এটাকে যদি আমি আউটপুট বলি, আউটপুট কারেন্ট আছে, যদি আমরা এটাকে আউটপুট বলি, আচ্ছা এটাকে আমরা আই নট হিসাবেই বলি, এই আই নট কারেন্ট কিন্তু আছে। আচ্ছা, আমি সরি, আসলে আমি একটু অসুস্থ, এই টানা কথা বলার কারণে একটু বেশি কাশি হচ্ছে আমার বারবার। পরে একটু মানায় নিয়ে কনসেপ্টটা যেহেতু দরকার, আপনার কনসেপ্টের দিকে একটু ফোকাস দিন, তাইলেই হবে। তাহলে আমরা এখান থেকে কি ইয়েতে আসলাম, কনক্লুশনে আসলাম যে এই রকম ফরম্যাটের সার্কিটে 10 কিলো ওহম আর 2 কিলো ওহম কখনোই সিরিজ কল্পনা করা যাবে না। এই 10 কিলো ওহম যদি 10 কিলো ওহম না হয় শর্ট হতো, অর্থাৎ বাফার সার্কিটের ক্ষেত্রে এই শর্ট পাথ এবং 2 কিলো ওহম এদেরকেও সিরিজ বলা যেত না। তার কারণ হচ্ছে এই যে এই আই নট। আচ্ছা, একজন আমাকে একটা ইকুয়েশন দেখাইছেন, সেই ইকুয়েশনের প্রেক্ষিতেই বলি। সার্কিট এটা, কিছুক্ষণ আগে বললাম এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ প্যারালাল, সরি সিরিজ না কেন, এই আই নট। তাহলে ধরেন ক্যাপাসিটর ইনিশিয়ালি ওর কোনো এনার্জি স্টোর নাই, ভোল্টেজ জিরো, তার মানে ও শর্ট পাথ হিসাবে কাজ করবে। তো ও শর্ট পাথ হিসাবে কাজ করলে ওর নাম দিলাম আই অফ জিরো। তো এই আই অফ জিরো, এইটাকে কি এই 5 কিলো ওহমের কারেন্ট বলতে পারবো? অ্যাকর্ডিং টু আলেকজান্ডার সাদিকুর না। কারণ এইটা এবং এইটা সিরিজে না। এই যে আই নট আছে, আই নট তো আমরা জানি না। যতক্ষণ এর মান আমরা না জানি ততক্ষণ আমি আই অফ জিরোকে এইটার সাথে তুলনা করবো, মানে এইটা আর এটা সমান এটা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, এই 10 কিলো ওহমের কারেন্ট আর এই কারেন্ট সমান কেন? কারণ এখানে যে কারেন্টটা আসতেছে সেটাই যে ইনভার্টিং টার্মিনালে ঢুকতে পারতেছে না, একটাই পাথ আছে, এই দিক দিয়ে যাচ্ছে। দেন এই দুইটা মিলে আমরা এই কারেন্ট পাচ্ছি। এই আই নট আবার এক একটা সিচুয়েশনে এক এক রকম আসতে পারে, সেটা আমরা জানি না, কারণ এটা তো ভেতরে আর একটা সার্কিট আছে, ডিপেন্ডেন্ট একটা সোর্স আছে, কিন্তু তার উপর কিন্তু আই নটের মান ডিপেন্ড করতেছে। ওইটা আসলে স্পেসিফিক অনেক সময় প্রশ্নে বলে দেয়। বাট সেটা যদি না বলতে পারি, তাহলে আমি কি এই এই যে আমি ব্রাঞ্চটা ইয়েটা মার্ক করি, পাথটা মার্ক করি, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই ব্রাঞ্চটাকে কি বা এই পাথটাকে কি একটা পাথ বলতে পারবো? অবশ্যই বলতে পারবো না। তার মানে এই কারেন্ট এবং এই কারেন্ট সমান না। এরা যদি সমান না হয়, তাহলে যে আই অফ জিরো সমান 3/10 + 5, এইটা লেখা কি যাবে? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে এটা লেখা যাবে কিনা। এইটা এবং এটা যদি সিরিজ না হয়, তাহলে এইটা লেখা যাবে কিনা, এটা আপনারা কমেন্ট করবেন। কতটুকু বুঝছেন সেটার উপরে ভিত্তি করে এটা কমেন্ট করবেন যে এইটা লেখা যাবে কিনা। যদি না যায়, তাহলে কিন্তু সিচুয়েশন ডিফারেন্ট, আমি এইটাকে নিয়ে আগাইতে পারবো না। আবার একটু প্রথম যেই কথা নিয়ে আলোচনা শুরু করছি, এইটাকে কি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস বলতে পারবো? দেখি আমাদের লজিক কি বলে। আচ্ছা, এই সার্কিটকে যদি আমি একটু সুন্দর করে আঁকাই, তাহলে এভাবে ভাগ ভাগ করে রাখতে পারি। সুইচ ক্লোজিং করার পর ধরলাম যে এটা শর্ট হয়ে গেছে, এই পাথটা ওকে। এটাকে একটু আলাদা আলাদা করে আমি আঁকালাম যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি কি এখানে বলতে পারবো যে এই সার্কিটের RThevenin 10 কিলো ওহম? কখনোই না। কিছুক্ষণ আগেই তো শিখলাম যে কোন সার্কিটের RThevenin এর রেসপেক্টে হয়। এর রেসপেক্টের RThevenin এর প্যারালালে যে আছে সে, এর প্যারালালে কেউ নাই, তার মানে RThevenin ইনফাইনাইট। RThevenin যদি ইনফাইনাইট হয়, তাহলে আমাদের কি বলে,
তাও হবে ইনফাইনাইট। এখন আপনি বলতে পারেন যে এটা একটু দেখান যে এর আর থেভেনিন ইনফাইনাইট। ওকে, সমস্যা নেই, সেটা আমরা প্রথমে দেখে আসি যে এর আর থেভেনিন ইনফাইনাইট। এর আর থেভেনিন 10 কিলো ওহম না। তাই আমি যদি আর থেভেনিন হিসেবে 10 কিলো ওহম নেই, সেটা হবে আমার ভুল। ওকে, আর থেভেনিন বের করার সিস্টেম কি? আর থেভেনিন বের করার সিস্টেম হচ্ছে ক্যাপাসিটরকে ওপেন করে ফেলা, এখানে একটা 1 ভোল্টের ব্যাটারি কানেক্ট করা, যতগুলো সোর্স আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাদেরকে ডিঅ্যাক্টিভেট করা। ডিঅ্যাক্টিভেট করা মানে শর্ট করা। এদের কিন্তু এই যে গ্রাউন্ডের সাথে কানেকশন ছিল, আমি দেখাই নাই, তাই যেহেতু এইভাবে দেখালে আর না দেখালেও চলে, বাট এখন তো আমাকে ওইটা দেখাতে হবে, অথবা এখানে গ্রাউন্ড দিয়ে দিলেও ওকে। এটা 1 ভোল্ট, এর ভিতরে ঢুকতেছে I0। আচ্ছা, এটা যদি হয় 0 ভোল্টেজ, এটাও হবে 0 ভোল্টেজ। তাহলে জিরো, দেখেন এই পাশে কোনো কারেন্ট নাই, কারণ এটা 0 ভোল্টেজ, এখানে কারেন্ট নাই, এখানে কারেন্ট নাই। তাহলে এই পয়েন্টে একটাই কারেন্ট আসছে, সেটা I0। এটা সমান 0। মানে আর তো নাই, এদিকে ঢুকতেছে 0, এদিকেও 0, এদিকে কারণ 0 ভোল্টেজ, ভোল্টেজ ডিফারেন্স না থাকলে আর কিভাবে কারেন্ট পাবো? I0 যদি 0 হয়, আর থেভেনিন সমান কত? 1/0, মানে ইনফাইনাইট। তার মানে এই সার্কিটের আর থেভেনিন ইনফাইনাইট, 10 কিলো ওহম না। আই রিপিট, এই সার্কিটের আর থেভেনিন 10 কিলো ওহম না, এই সার্কিটের আর থেভেনিন ইনফাইনাইট। ফলে এই সার্কিটের যে টাউ পাবো, যেই টাউ পাবো, সেটাও পাবো ইনফাইনাইট। তার মানে এই সার্কিটে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আমি করতে পারবো না। তাহলে কি করব? আমি আগেই শিখছি, যখনই আমার ক্যাপাসিটরের রেসপেক্টে রেজিস্ট্যান্স থাকবে না, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সিম্পল হিসাব, ইনফরমেশন যা আছে এটার উপরে ভিত্তি করে আমরা ইন্টিগ্রেশন করব। আচ্ছা, আরো একটা বিষয় মেবি আমি আলোচনা করতে চাইছিলাম বা দেখাইতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে ইনিশিয়ালি যদি আমি বলি যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কেস, এটা একটু ইয়ে করে দিই। সেটা হচ্ছে, আমি যদি সিরিজ কল্পনা করি, তো আমি ধরলাম যে এটা আমি লিখে ফেলছি। এটা কিন্তু আপনাদের কাছে এখনো প্রশ্ন আছে, লেখা যাবে কিনা কমেন্ট করবেন অবশ্যই। বাট আমি কিছুক্ষণের জন্য ধরলাম যে এদেরকে আমি সিরিজ কল্পনা করতেছি, অর্থাৎ আমি এটা লিখবো। এটা যদি লিখি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হয়ে যাবে 1 ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ হয়ে যাবে 1.5 ভোল্টেজ। এটা কিভাবে আসতেছে সেটা বুঝতেই পারতেছেন, যেহেতু এদিকে কোনো কারেন্ট যাচ্ছে না, এই 3 ভোল্টেজ দুইজনের ভিতরে সমান ভাগে ভাগ হচ্ছে, ফলে এখানে 1.5 ভোল্টেজ। আর এই যে I0 সমান 3/10 + 5, মানে কত? 3/10 + 5, মানে হচ্ছে 0.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? 3 - 10 × 0.2, 3 - 10 গুণ অ্যান্সার, মানে 1 ভোল্টেজ। তার মানে এখানে পাচ্ছি 1 ভোল্টেজ। দেখেন, অপেমের প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনালের ভোল্টেজ হয়ে গেছে আলাদা। অপেমের নেগেটিভ ফিডব্যাক আছে, এবং অবশ্যই ক্যাপাসিটর যদি ইনিশিয়ালি 0 ভোল্টেজ হয়, সার্কিটটা ইকুইভ্যালেন্টলি দেখতে এরকম হবে। কিন্তু অপেমের যে আইডিয়াল কনসেপ্ট, সেখানে ক্লিয়ারলি আছে যে আমার যদি অপেমের নেগেটিভ ফিডব্যাক থাকে, আই রিপিট, নেগেটিভ ফিডব্যাক থাকে, সেটা হইতে পারে যে কোনো কিছু। পজিটিভ ফিডব্যাক আলাদা কেস, ওইটা কিন্তু আসলে অন্য সিচুয়েশন। বাট নেগেটিভ ফিডব্যাক থাকে, তাহলে অবশ্যই অপেমের ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট আসবে, প্লাস টার্মিনালের ভোল্টেজ এবং মাইনাস টার্মিনালের ভোল্টেজ সেম হবে। এটা কিন্তু আমরা বইয়ের বিভিন্ন ম্যাথ থেকেও দেখতে পারি। দেখেন, এই ম্যাথটাও কিন্তু কাইন্ড অফ সিমিলার, যদিও এখানে রেজিস্ট্যান্স নাই, বাট নেগেটিভ ফিডব্যাক আছে। নেগেটিভ ফিডব্যাক যদি থাকে, দেখেন এখানে একটা ভোল্টেজ পাচ্ছি V1, লজিক অনুসারে V1 আর V2 সমান হবে, কারণ এই যে এই টার্মিনালের ভোল্টেজ যা, এই টার্মিনালের ভোল্টেজ যা, আর এখানে শর্ট থাকায় V1 সমান V2। এই যে দেখেন এইখানে এটার সলিউশন V1 সমান V2। এটা যে শুধু এরকম প্রবলেম সলভিং এ আছে তা না, এটার অ্যান্সার দেখলেও বুঝতে পারবেন যে ফাইনাল অ্যান্সার 1.8 ভোল্টই আসছে। আবার বইতেও আপনি এরকম অনেক কেস পাবেন যেখানে নেগেটিভ ফিডব্যাকে এরকম শর্ট আছে, যার এই ভোল্টেজটা এই ভোল্টেজের সমান এন্ড এই ভোল্টেজটা আউটপুট ভোল্টেজের সমান হয়ে গেছে। এখানেও তো সেই নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে। তাহলে অবশ্যই আলাদা আলাদা ভোল্ট, অর্থাৎ এই কনসেপ্টকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আলাদা আলাদা ভোল্টেজ হয়, কিন্তু অপেম কি সেটা মানে মানবে? এটাও আপনারা ভাবেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট করতে পারেন যে
অপেমের যে আইডিয়াল সিচুয়েশন সেই অনুসারে এটা হইতে পারে কিনা। আই থিংক আমার যতগুলো পয়েন্ট ছিল আমি দেখাইছি। এখানেও একই কেস, এটা তো বলছি, আলোচনা করছি। আচ্ছা, এটাও একটু বলে দিই। এটাও কিন্তু দেখেন, এই যে এই সার্কিটকে আমরা যদি একটু সুন্দরভাবে আঁকাই, তাহলে সার্কিটটা দেখতে এরকম হয়, যার প্লাস টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। ধরলাম সুইচ ক্লোজ করার পরে এই সিচুয়েশনটা। এখানে দেখেন ক্যাপাসিটরের প্যারালালে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে আরথেভেনিন ইনফাইনাইট, 20 কিলো ওহম না। এন্ড এই কারণে এইটার যে সলিউশন হয়েছে, সেখানে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন আসছে, ট্রানজিয়েন্ট অ্যানালিসিস না। কারণ এখানে টাউ ইনফাইনাইট। এরকম কিন্তু অনেকগুলো এক্সাম্পল আপনারা পাবেন, এক্সাম্পল বলেন, প্রবলেম বলেন। অর্থাৎ আমরা যেসব বই পড়ি, সেই বইগুলোতে কিন্তু এরকম অনেকগুলো প্রবলেম বলেন বা এক কথায় এক্সাম্পল আপনারা পাবেন। একটু ঘাটাঘাটি করলে কিন্তু পাবেন। আমি জাস্ট আপনাদের একটু পয়েন্টগুলো দেখাই দিচ্ছি। এরপরের কাজ আপনাদের, আপনারা নিজেরা এগুলো একটু অ্যানালাইসিস করেন। দেন ফাইনালি আপনার যেটা আহ, মানে এক কথায় আপনি যেটা অ্যানালাইসিস করে বের করবেন, কনক্লুশন আসবেন, সেটা ফলো করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি জাস্ট আমার কাজ হচ্ছে পয়েন্টগুলো আপনার সামনে উপস্থাপন করা, এবং আমার মতো করে আমি একটু চাচ্ছি ছোট করে একটু একটু ব্যাখ্যা করা, বা নিজের মতো করে আসলে এই জিনিসগুলো একটু এক্সপ্লেইন করা, এই এক কথায় ব্যাখ্যা করাই আর কি। আচ্ছা, এবার তাহলে আমরা বুঝতে পারলাম সব কিছু একসাথে করি। আমি আবার একটু শুরু থেকে একবার আলোচনা করে আমাদের আজকের যে লেকচার সেটা শেষ করি। তাহলে আমরা বুঝলাম, যখন ডিসি অ্যাপ্লাই করব, ইন্ডাক্টর অপ এর ফিডব্যাকে, নেগেটিভ ফিডব্যাকে ক্যাপাসিটর থাকবে, শুধু ক্যাপাসিটর থাকবে, ওর প্যারালালে কোনো রেজিস্ট্যান্স থাকবে না বা রেজিস্টর থাকবে না। তাহলে ইন্টিগ্রেশন করব, কারণ টাও ইনফাইনাইট। যদি রেজিস্টর থাকে, তাহলে সেটাই হবে আর থেভেনিনের মান, ফলে টাও হবে ফাইনাইট। আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। এটা হচ্ছে আমাদের কনক্লুশন, যেটার আমরা সপক্ষে অনেকগুলো পয়েন্ট দেখছি। আর একটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে এইরকম ফরম্যাটের এই পাথ এবং এই পাথ এরা সিরিজ না, কারণ এইখান থেকেও একটা কারেন্ট বের হয়। নাম্বার 3, নেগেটিভ ফিডব্যাক কানেক্ট করলে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টটা কাজে লাগবে, অর্থাৎ এই নোডের ভোল্টেজ এবং এই নোডের ভোল্টেজ সমান হবে। তাহলে এই জিনিসগুলো আমরা আজকের পুরো ভিডিও থেকে আমি আমার মতো করে দেখানোর ট্রাই করলাম, যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি লজিক আছে। আপনাকে এই লজিকগুলো নিয়ে ভাবতে হবে, এই পয়েন্টগুলো নিয়ে ভাবতে হবে, তারপরে আমরা অন্য কিছুতে যাইতে পারি। তাহলে এবার আমরা এই ম্যাথটার সলিউশন করব। আমাদের মানে এক কথায় আমি এই প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পারছি, সেটার আঙ্গিকে আমি সলিউশন করার ট্রাই করব। এইখানে আমি একটা ভোল্টেজ মার্ক করলাম, যেটার নাম দিলাম ভি নট। এটা আগেই দেখতে পাইছি যে এর ভিতরে কারেন্ট ঢুকতেছে 0 অ্যাম্পিয়ার, এর ভিতরে কারেন্ট ঢুকতেছে 0 অ্যাম্পিয়ার। তাহলে এইখানকার ভোল্টেজ কত হবে? 3 ভোল্টেজ এই দুজনের ভিতরে ভাগ হচ্ছে, দ্যাট মিনস ভি প্লাস, অর্থাৎ এই নোডের ভোল্টেজ এইটা কত হবে? সমান দুই ভাগে ভাগ হবে, অথবা আমরা কি বলে এটাকে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। এত ইন্টু 3, তাহলে 1.5 ভোল্টেজ। তাহলে এই নোডের ভোল্টেজ 1.5 ভোল্টেজ। যেহেতু নেগেটিভ ফিডব্যাক আছে, ফলে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ সমান। অর্থাৎ আমরা বলতে পারি ভি মাইনাস এই নোডের ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্টেজ। এবার আমরা এই নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করব। যদি এইখানে একটা কারেন্ট আমরা ফ্লো করাই দিই আইসি, তাহলে এখানে কেসিএল অ্যাপ্লাই করলে কত আসে? 1.5 মাইনাস 3 ডিভাইডেড বাই 10 কে আমরা একবারে 10,000ই করে দিব, প্লাস আইসি সমান 0। এই যে এই নোটে এই কারেন্ট আর আইসি বের হচ্ছে পজিটিভ ইকুয়াল 0, যদি এটা 0 অ্যাম্পিয়ার, ওইটা দেওয়ার কোনো দরকার নাই। তাহলে এটা হচ্ছে আমাদের কেসিএল আসলো। এটা করলে কত আসে? আচ্ছা, এটা সমানের ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, তাহলে ওইটা করাই বেটার। তাহলে আইসি সমান লিখতে পারি সরি 1, আচ্ছা, সমানের ওই পাশে পাঠালে উল্টাই যাবে, উল্টাই বলতে চিহ্ন উল্টাই যাবে, নট উল্টাই যাবে, এটা যেহেতু যোগ আকারে আছে, বিয়োগ হয়ে যাবে। এত বাই 10,000, 10,000। তাহলে কত হয়? 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4।
আইসির সূত্রকে আমরা কি লিখতে পারি? আইসি সমান হচ্ছে সি ডিডিটি অফ ক্যাপাসিটরের দুই মাথার ভোল্টেজ পার্থক্য। তাহলে এই দুই মাথার ভোল্টেজ পার্থক্য কত? এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 1.5, আর শেষের পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V0, সমান 1.5 10⁻⁻⁴। তাহলে ডিডিটি অফ 1.5 মাইনাস V0 সমান কত? এর নিচে সি চলে আসবে। সি কত? সি হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। ফলে 1.5 × 10⁻⁻⁴ ডিভাইডেড বাই, এটা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, তার মানে 0.1 × 10⁻⁻6, তাহলে 1500 আসতেছে। তাহলে এটা সমান হচ্ছে 1500। তাহলে 1.5 মাইনাস V0 এটা সমান কত? এটা সমান হচ্ছে 0 টু T 1500 দিতে। আচ্ছা, একজন আমাকে একটা কোশ্চেন করছিলেন, খুব মজার কোশ্চেন। সেটা হচ্ছে তিনি এইভাবে দেখাইতে চাইছেন, আমি জিনিসটা একটু বলি, অনেকে এরকম প্রশ্ন কিন্তু অনেকের থাকতেই পারে, যে এইখানে ভাগ করছি এরকম, ডিডিটি অফ 1.5 মাইনাস ডিডিটি অফ ফিনো ইকুয়াল 1500। তো এইটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা তো জিরো, তাহলে এটা টার্ম থাকছে না, কিন্তু এখানে কিন্তু থেকে যাচ্ছে। এটা জিরো, তাহলে এটা আমি নিব না। এটা করলে ভুল কোথায়? দেখেন ভুলটা কোথায়। ভুলটা হচ্ছে আপনি মনে করেন 0 dx মানে জিরো, এইটা একটা বিশাল বড় ভুল। জিরোকে ইন্টিগ্রেশন করলে জিরো হয় না। কেন জিরো হয় না? জিরোকে ইন্টিগ্রেশন, আচ্ছা আমরা কি জানি যে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়, ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে এক্স হয়, সিম্পল একটা লজিক। আচ্ছা যদি আমি 1.5 কে ডিফারেন্সিয়েশন করি কত হয়? জিরো। তাহলে জিরো কে ইন্টিগ্রেশন করলে কত হবে? 1.5। কিন্তু আরেকজন বলতে পারেন 5 কে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, ফলে জিরো কে ডিফারেন্সিয়েশন করলে 5 হবে। এটাও সত্য। জিরো কে ডিফারেন্সিয়েশন, সরি, ইন্টিগ্রেশন করলে 5 হবে। জিরো কে ইন্টিগ্রেশন করলে 6 হবে, এটাও সত্য। এই কারণে জিরোর অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন হচ্ছে সি, অথবা 0 প্লাস সি। তার মানে জিরোকে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে, যেটা অরিজিনালি ছিল। আমরা যখন ইন্টারমিডিয়েটে করতাম, তখন আমরা জানতাম না যে এই যে ইন্টিগ্রেশনটা করতেছি এর অরিজিনটা কোথায়। এর অরিজিন জানতাম না বলে আমরা একটা সি দিয়ে কাজ চালাই দিতাম, যে হ্যাঁ কোনো একটা কনস্ট্যান্ট আছে। এখন বলেন তো, এই লাইনের পরে যদি এই লাইন লিখি এবং এটা যদি জিরো বসাই, তাহলে এই জিরোর অরিজিনকে আমি জানি? অবশ্যই জানি যে এই জিরো কোত্থেকে আসছে। 1.5 কে ডিফারেন্সিয়েশন করে এই জিরো আসতেছে, তার মানে এই জিরোকে ইন্টিগ্রেশন করলে কত হবে? 1.5 হবে। এখানে অরিজিন জানতাম না বলে আমরা সি বসাতাম, বাট এখানে তো আমি অরিজিন জানি যে এই জিরোটা কার থেকে আসতেছে, 1.5 কে ডিফারেন্সিয়েশন করে আসছে, তাহলে অবশ্যই এই জিরোকে ইন্টিগ্রেশন করলে কত আসবে? 1.5 আসবে। তখন এত ঝামেলা করার তো দরকার নাই। এই কারণে আমরা একবারে ডিফারেন্সিয়েশনটা উভয় পক্ষে করে দিচ্ছি। আশা করি যে এই কোশ্চেনটা করছিলেন উনি এই প্রশ্নটার অ্যান্সার পাইছেন, যে কেন ওই 1.5 কে ইগনোর করা যাবে না। এবং আপনি ইন্টিগ্রেশনের সূত্রটা একটু করে নেবেন, যে জিরোকে ইন্টিগ্রেশন করলে জিরো না, বরং সি হয়। যে কোনো একটা কনস্ট্যান্ট হইতে পারে, হ্যাঁ সেটা জিরো হইতে পারে, আবার অন্য কিছু হইতে পারে। আচ্ছা, এইখান থেকে আমরা V0 সমান কত লিখতে পারি? এটা সমানের ওই পাশে চলে গেল, এটা এই পাশে চলে আসলো, 1.5 মাইনাস 0 টু T 1500 dt। তো এটাকে ইন্টিগ্রেশন করা তো সহজ। এত মাইনাস 1500 করলে 1500 T, আপার লিমিট T লোয়ার লিমিট 0, তো মান বসালে কত থাকে? এই 1500 T থাকে। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের মান। প্রশ্ন এটা চাই নাই, প্রশ্ন চাইছে ক্যাপাসিটর ইনিশিয়াল ভোল্টেজ জিরো ছিল, আচ্ছা এইসব কথা আমরা আলোচনা করছি। প্রশ্ন হচ্ছে 5 মিলি সেকেন্ড সময়ে এই 5 কিলো ওহম অথবা আর্কের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে এটা বের করো। তাহলে টি এর মান এখন আমরা কত? 5 মিলি সেকেন্ড বসাবো, অ্যাট 5 মিলি সেকেন্ড। তাহলে ওই সময় ভি নটের ভ্যালু কত দেখেন তো? 1.5
-1500 ইন্টু 5 × 10⁻³ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের চলে আসবে কত, 1.5 -1500 × 5 × 10⁻³ আচ্ছা, আমার ক্যালকুলেটরে আসলে এই কমপ্লেক্স মোডে অ্যাঙ্গেল দেওয়া থাকে, এজন্য মাইনাসকে 180 ডিগ্রি দেখায়, এটা -6। আপনারা ক্যালকুলেটরে করলে কিন্তু মাইনাস চলে আসবে। -6 ভোল্টেজ। এখন প্রশ্নে চাইছে এই রেজিস্টরের ভিতরে কারেন্ট কত। অনেকেই আসলে উপর থেকে নিচের দিকে কারেন্ট মেনশন করেন, ওকে সমস্যা নাই। বাট প্রবলেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি 5 কিলো ওহমের নিচের মাথার ভোল্টেজ 0 ভোল্টেজ, 5 মিলি সেকেন্ডের সময় এই মাথার ভোল্টেজ হচ্ছে -6 ভোল্টেজ। যখনই আমাদেরকে এরকম বলবে যে কোনো একটা ব্রাঞ্চের মানে কারেন্ট থ্রু অমক ব্রাঞ্চ অথবা কারেন্ট থ্রু অমক রেজিস্ট্যান্স, তাহলে আমরা কি করব, আমরা অ্যাকচুয়াল কারেন্ট বের করব। অ্যাকচুয়াল কারেন্ট কি জিনিস, মানে অ্যাকচুয়ালি কারেন্টটা যেদিক থেকে যেদিকে ফ্লো করতেছে। এখন দেখেন 5 কিলো ওহমের এক মাথায় 0 ভোল্টেজ আর এক মাথায় -6 ভোল্টেজ। আপনি বলেন তো কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করবে। লজিক আমরা জানি, কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করে। তার মানে কারেন্ট এই দিকে ফ্লো করবে, এই দিকে ফ্লো করবে। আমরা এইভাবে মার্ক করে দিতে পারি যে এটার নাম IR কে। IR কে সমান, আর যদি নিচ মার্ক করা, ওকে সমস্যা নাই। বাট আমার মতে অ্যাকচুয়ালটা মার্ক করাই উচিত, কারণ অ্যাকচুয়ালি তো কারেন্ট এইদিকে ফ্লো করতে, কোন সময়, এই সময়। অন্য সময় কিন্তু উল্টা দিকেও ফ্লো করতে পারে, ওটা কোনো আসলে জরুরি না। আর যদি প্রশ্নেই মার্ক করে দেয়, তাহলে যেটা মার্ক করবে সেটা অ্যান্সার করতে হবে, সেটা প্লাস আসুক বা মাইনাস আসুক। তাহলে এটা মার্ক করলে কত হয়, দুই মাথার বিভব পার্থক্য, অর্থাৎ 0 - (−6) / 5। তার মানে 6 / 5, যেহেতু কিলো ওহম, যেটা আসবে সেটা আসবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এই প্রশ্নটা। আর একটা জিনিস একটু বলে নি, সেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন ভোল্টেজ দেওয়া আছে +- 12 ভোল্টেজ। আমাদের যদি ক্যালকুলেশনে কখনো V0 এর মান যদি পজিটিভ আসে, পজিটিভের ক্ষেত্রে যদি 12-র থেকে বেশি হয়ে যায়, ধরেন কথার কথা 13 চলে আসছে, তাহলে তখন কিন্তু আউটপুট হিসাবে 12কেই নিতে হবে। কারণ আউটপুট কখনোই স্যাচুরেশনকে ক্রস করতে পারে না। তার মানে V0 এর মান যদি 13 ভোল্টেজ আসতো, আমাকে ইউজ করতে হতো 12। নেগেটিভ দিকে এটা -12, কিন্তু এর নিচে চলে আসছে, ধরেন কথার কথা চলে আসতেছে যে মাইনাস, আচ্ছা -13ই ধরলাম, তাহলে তখন কিন্তু আমাকে -12 ইউজ করতে হতো। কারণ সেম লজিক, অপ্যামের আউটপুট ভোল্টেজ কখনোই স্যাচুরেশন ভোল্টেজকে ক্রস করতে পারে না। কিন্তু আমাদের আউটপুট আসছে -6 ভোল্টেজ, যেটা কিন্তু এই দুজনের ভেতরেই আছে। যদি দেখি যে স্যাচুরেশন যে পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ আছে, আউটপুট ভোল্টেজটা ওর ভেতরে আছে, বাউন্ডেড আছে, অথবা ওদের ম্যাক্সিমাম ভ্যালু পাইলেও তো ওইটা ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। তখন আমরা ওইটাকে ইউজ করবো, অর্থাৎ -6কে ইউজ করছি। ধরেন ক্যালকুলেশন এমন, মানগুলো এমন ভাবে আছে যে V0 এর মান চলে আসছে -13 বা -20, তখন কিন্তু আমাকে -12 ইউজ করতে হতো। যেমন 5 মিলি সেকেন্ডের জন্য বের করতে দিছে, এটা 5 মিলি সেকেন্ড না হয়ে যদি আর একটু বেশি হতো, দেখা যেত V0 এর মান কিন্তু এই -12কে ক্রস করে ফেলতে পারতো। হয়তো দিয়ে দিয়ে টেস্ট করে দেখতে হবে যে কখন। তখন কিন্তু অবশ্যই আমাকে কোনটা নিতে হবে, স্যাচুরেশন ভোল্টেজটা নিতে হবে। কারণ আউটপুট কখনোই স্যাচুরেশন ভোল্টেজের বাইরে যেতে পারে না, এই দুইটা ভোল্টেজেই বাউন্ডেড থাকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন যে এই ম্যাথটার সমাধান কি হবে। আমি আবার বলতেছি, আমি যতগুলো বই পড়ছি, যতটুকু কনসেপ্ট দেখছি শিখছি, সেইটার আলোকে আমি সমাধান করার ট্রাই করছি, এবং এর প্রেক্ষিতে লজিক দেওয়ার চেষ্টা করছি আমার মতো করে। আহ এটা আপনারা নিজেরা আর একটু আলোচনা মানে নিজেরা হচ্ছে একটু অ্যানালাইসিস করেন, নিজেদের ভিতরে আলোচনা করেন। এরপরে যেটা আপনার কাছে লজিক্যাল মনে হয় সেইটা ফলো করেন, কোনো সমস্যা নাই। অথবা আমি যতগুলো পয়েন্ট আলোচনা করছি, এখানে যদি কোথাও আপনি ভুল পেয়ে থাকেন, অথবা আমার বলায় যদি কোনো ভুল পেয়ে থাকেন, অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমার যদি মনে হয় যে এটা ভুল অথবা আমি বুঝতে পারি, ইনশাল্লাহ আমি হচ্ছে সেই ভুলটা আমি অবশ্যই সংশোধন করে নেব, এবং অবশ্যই আমি জানাবো যে এটা আমার ভুল হয়েছিল। বাট এখন পর্যন্ত আমি লজিক্যালি যতটুকু দেখছি শিখছি, সে অনুপাতে আমার কাছে মনে হয়েছে যে এখানে ভুল আপাতত নাই। আপনার কাছে যদি মনে হয় অথবা কোনো পয়েন্ট যদি আপনার দ্বিমত থাকে লজিক্যালি, সেটা আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন, কমেন্টে জানালে সবচেয়ে ভালো হয়।
তাহলে হচ্ছে বাকিরাও জানতে পারবে বা বুঝতে পারবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এটাই মূলত আসলে মেন আমার কনসেপ্ট অথবা আমার ইচ্ছা, যে কোন একটা টপিক যখনই একটু দ্বিমত টাইপ আসবে তখন আলোচনা করা। এটা আসলে তর্ক বিতর্কের কিছু না, আলোচনা করলেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা পয়েন্ট যদি ভুল থাকে কারো, সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে। তো আলোচনার দ্বার উন্মুক্ত করা আছে, আপনারা আলোচনা করেন নিজেদের সাথে, আমার সাথেও আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নাই। কমেন্ট বক্সেও জানাতে পারেন কোনো পয়েন্ট যদি আপনার কাছে লজিকলেস মনে হয় অথবা ভুল মনে হয়, অথবা আমি হয়তো অনিচ্ছাকৃত কোনো একটা ভুল বলে ফেলতে পারি, দেখাই ফেলতে পারি, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট কোন একটা ভিডিওতে আমরা হয়তো আস্তে আস্তে বাকি ভিডিওগুলো সলভ করার ট্রাই করব। আজকে এখানে।